আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 28 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফর্মুলা ভার্সের পক্ষ থেকে আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম তোমাদের ভেক্টরের দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে, অর্থাৎ আজকে তোমাদের লেকচার 2। তো যারা যারা আগের লেকচারটা করো নাই, আগের লেকচারটা ছিল সম্পূর্ণ একটা বেসিক লেকচার, তো যারা ওটা করো নাই ওটা আগে সবাই করে আসবে, বুঝছো? ওই লেকচারটা করে এই লেকচার শুরু করবা। তো চলো আজকে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আজকের লেকচার টপিকগুলো দেখে নাও। আজকের লেকচারের টপিক আমরা ফার্স্টে পড়বো হলো ভেক্টরের প্রকারভেদ। ভেক্টরের প্রকারভেদের মধ্যে যে অনেকগুলো ভেক্টর আছে, প্রত্যেকটা ভেক্টরই এক একটা ভেক্টরের প্রকার। দেন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হলো ভেক্টর যোগের সূত্র। ভেক্টর যোগের সূত্রের মধ্যে তিনটা বিধি আছে, যেমন ত্রিভুজ সূত্র, মানে তিনটা সূত্র আছে, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। তো চলো আমরা দেরি না করে ফার্স্টের থেকে শুরু করি। তো ফার্স্টে আমরা পড়বো হলো ভেক্টরের প্রকারভেদের মধ্যে আছে সমান ভেক্টর। তো আমি এটা লিখি আগে, সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলে আমি সংজ্ঞা বলতেছি, তোমরা লিখে নেবা, বুঝছো? সমান ভেক্টর হলো দুইটি ভেক্টর এর মান, দিক এবং একক যদি একই হয় তাহলে তাদেরকে বলা হয় সমান ভেক্টর। আবার বলছো, দুইটি ভেক্টরের মান, দিক এবং একক যদি একই হয় তাহলে তাদেরকে বলা হয় সমান ভেক্টর। এখন মান, দিক আর একক একই বলতে কি বোঝায়? মনে করো এটা একটা এ ভেক্টর সমান, এখানে আমি বললাম 5 মিটার পূর্ব। তোমরা যারা মান আর দিক বোঝো না তারা আগের ক্লাস অবশ্যই করবা, তাহলে মান দিক ক্লিয়ার হয়ে যাবে। আর বি ভেক্টর আমরা বললাম 5 মিটার পূর্ব, অর্থাৎ কি বোঝায়? এ ভেক্টর হলো পূর্ব দিকে যে 5 মিটার যাচ্ছে, বি ভেক্টরও সেম পূর্ব দিকে 5 মিটার যাচ্ছে। তাহলে দেখো তো, এ ভেক্টর পূর্ব দিকে 5 মিটার যাচ্ছে, বি ভেক্টরও পূর্ব দিকে 5 মিটার যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো এদের মান সমান, দিক একই। মান কিন্তু দুইটাই 5 মিটার, এ ভেক্টরের মানও 5 মিটার, বি ভেক্টরের মানও 5 মিটার। দিক দুইটাই কিন্তু একই দিকে যাচ্ছে, দুইটাই কিন্তু পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ মান আর দিক একই। এবং একক কেমনে একই? দুইটাই কিন্তু আমরা মিটার এককে নিয়েছি, এটাও 5 মিটার, এটাও কিন্তু 5 মিটার। অর্থাৎ যে ভেক্টরের মান, দিক এবং একক সমান তাদেরকে বলা হয় সমান ভেক্টর। সমান ভেক্টর হলো, এবার আমরা পড়বো ঋণাত্মক ভেক্টর। এবার কি পড়বো? ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর কি বলে? যে ঋণাত্মক ভেক্টরের সংজ্ঞা হলো, নির্দিষ্ট দিকে যদি কোনো ভেক্টর ধনাত্মক হয় তাহলে তার বিপরীত দিকে সমমানের ভেক্টরকে বলা হবে ঋণাত্মক ভেক্টর। আবার শোনো, নির্দিষ্ট দিকে কোনো ভেক্টর যদি ধনাত্মক হয় তাহলে বিপরীত দিকে তার সমমানের ভেক্টরকে বলা হবে ঋণাত্মক ভেক্টর। ভালো করে বুঝো যে ওখানে কিন্তু বলেছে সমমানের ভেক্টর, অর্থাৎ ভেক্টরের মান কিন্তু সমান হইতে হবে। এখানে কিন্তু মান আলাদা হওয়া যাবে না, কিন্তু দিক আলাদা হবে। তোমাদের বুঝাই, ফার্স্টে কি বলছে যে নির্দিষ্ট দিকে ধরলাম এ ভেক্টর, এ ভেক্টর হলো 5 মিটার পূর্ব দিক। তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাবো, তাহলে তোমরা ভালো বুঝবা। এ ভেক্টর হলো 5 মিটার পূর্ব দিক, মানে কি? যে তোমাদের এ ভেক্টরটা যাচ্ছে এদিকে, এদিকে কয় মিটার? 5 মিটার। এখন বলছে যে নির্দিষ্ট দিকে যদি ভেক্টরটা ধনাত্মক হয়, অর্থাৎ পূর্ব দিকে কি? পূর্ব দিকে হলো এ ভেক্টরটা ধনাত্মক, পূর্ব দিকে এ ভেক্টর হলো ধনাত্মক। এখন তার বিপরীত দিকে বলছে যে তার বিপরীত দিকে সমমানের ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলা হবে। অর্থাৎ এদিকে আছে হলো পূর্ব দিক, আমি যদি এখন পশ্চিম দিকে একটা ভেক্টর আঁকাই, সরি, যদি একটা পশ্চিম দিকে একটা সেম 5 মিটারের একটা ভেক্টর আঁকাই, ধরলাম এটা বি ভেক্টর, তাহলে এটা হয়ে যাবে হলো ঋণাত্মক ভেক্টর। তাহলে কি? নির্দিষ্ট দিকে যদি কোনো ভেক্টর হয় ধনাত্মক, তাহলে সমমানের, মানে বিপরীত দিকে সমমানের ভেক্টরকে বলা হবে ঋণাত্মক ভেক্টর। এ ভেক্টর যদি হয় ধনাত্মক, তাহলে বি ভেক্টর হবে হলো এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর, এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর। অর্থাৎ কি বলা হবে? এ ভেক্টর ইজ ইকুয়াল মাইনাস বি ভেক্টর। দেখো,
মান কিন্তু দুইটাই 5 মিটার। আর এই মাইনাসটা কেন আসতেছে? মাইনাস আসতেছে এ ভেক্টরটা যে দিক যাচ্ছে, বি ভেক্টরটা তার বিপরীত দিকে আসতেছে, এই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন ইউজ করতেছি। মান কিন্তু কখনো সেম হয় না, মানে মান কিন্তু কখনো ঋণাত্মক হয় না, বুঝছো? মান অলওয়েজ পজিটিভ হয়, দিকের জন্য হলো ধনাত্মক অথবা ঋণাত্মক হয়। আর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলো তো? দেখি বলতে পারো নাকি? গেস করো। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, একটা ভেক্টর যাচ্ছে এদিকে আর একটা ভেক্টর যাচ্ছে এদিকে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। আর ফার্স্টে যেটা বললাম আমরা সমান ভেক্টর, সমান ভেক্টর একটা ভেক্টর যাচ্ছে এদিকে আর একটা ভেক্টরও যাচ্ছে কিন্তু এদিকে। এর মিনিং কি? এই দুইটার ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আসলে 0 ডিগ্রি। মনে করো এটাও এদিকে যাচ্ছে, একদম সমান্তরালভাবে যাচ্ছে ওরা, ওই জন্য ওদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ওদের মধ্যবর্তী কোনো কোণই নাই। আর এই দুটো পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, তাই মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর বলতে কি বোঝায় বলো? সদৃশ ভেক্টর হলো দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। আবার বলি, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। এখন এখানে সমান ভেক্টরের সাথে এখানে একটা পার্থক্য আছে। সমান ভেক্টরে বলছিল মান সেম হইতে হবে, অর্থাৎ মান একক এবং দিক সেম হইতে হবে, কিন্তু এখানে বলছে যে শুধু দিক সেম হইতে হবে, এখানে মান সেম হওয়া ম্যান্ডেটরি না। সদৃশ ভেক্টর মানে দেখতে সদৃশ, দেখতে একই রকম। অর্থাৎ এ ভেক্টর ধরো 5 মিটার পূর্ব আর বি ভেক্টর ধরো 10 মিটার পূর্ব দিকে যাচ্ছে। এ ভেক্টর 5 মিটার পূর্ব দিকে যাচ্ছে, বি ভেক্টর 10 মিটার পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ দুইটা কিন্তু একটার মান কিন্তু একটা দ্বিগুণ। দেখো বি ভেক্টর এখানে আছে আমরা দেখলাম 10 মিটার, এখানে এ ভেক্টর আছে হলো 5 মিটার, কিন্তু দুইটা ভেক্টর কিন্তু একদম একই দিকে যাচ্ছে, অর্থাৎ দিক কোনো ভিন্নতা নাই, সেই জন্য এ দুটো হলো সদৃশ ভেক্টর। বুঝেছ? এদেরও মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে তোমরা অনুমান করতে পারো যে বি সদৃশ ভেক্টর কি। বুঝছো বি সদৃশ ভেক্টর কি? জাস্ট মনে করো তোমরা ঋণাত্মক ভেক্টর বলবা না, ঋণাত্মক ভেক্টরে যদি তোমরা মান নিয়ে চিন্তা না করো তখনই ওটা হয়ে যাবে বি সদৃশ ভেক্টর। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সকল সমান ভেক্টরই কিন্তু সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। কেমনে? দেখো সমান ভেক্টরের কিন্তু দিক একই থাকে, যখন একটা ভেক্টরের দিক একই থাকে তখন আমরা সেটাকে বলি সদৃশ ভেক্টর। এখন মান সমান হলে সেটা হবে সমান ভেক্টর। তাহলে কি সদৃশ ভেক্টরের মধ্যে কিন্তু সমান ভেক্টরে ইনক্লুডেড। এবার আমরা আসি বি সদৃশ ভেক্টর, এটা দিয়ে তোমাদের বোঝাবো। জাস্ট এটার সাথে বি লাগাই দিই। দেখো বি সদৃশ ভেক্টর কি, আর এটা দিয়ে দিলাম পশ্চিম। এটা জাস্ট মনে করো আমরা যদি মান নিয়ে চিন্তা না করি তাহলে পুরো ঋণাত্মক ভেক্টরকে একটা বি সদৃশ ভেক্টর বলা যায়। তাহলে কি দুইটা সমজাতীয় ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হয় বি সদৃশ ভেক্টর। দুইটা সমজাতীয় ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হবে বি সদৃশ ভেক্টর। অর্থাৎ তারা একটা অপরটার 180 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, একটা কাজ করবে এদিকে আর একটা কাজ করবে এদিকে, দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। এখন একটা ভেক্টর 5 মিটার হতে পারে, একটা 7 মিটারও হতে পারে, মান আলাদা হলেও সমস্যা নেই, তারা হবে বি সদৃশ ভেক্টর। বুঝছো? তাহলে আমরা বলতে পারি যে সকল ঋণাত্মক ভেক্টরই কিন্তু একটা বি সদৃশ ভেক্টরের আন্ডারে পড়ে, কারণ ঋণাত্মক ভেক্টরে আমরা কি জানি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের মান সমান। আর মান যদি সমান হয় তাহলে সেটা হবে ঋণাত্মক ভেক্টর, আর মান সমান হওয়া বা না হওয়া ওটা বি সদৃশ ভেক্টরের মধ্যে ওটা ম্যাটার করে না। তাহলে সকল ঋণাত্মক ভেক্টরই একটা বি সদৃশ ভেক্টর, কিন্তু সকল বি সদৃশ ভেক্টর কিন্তু ঋণাত্মক ভেক্টর নয়। বুঝছো? যেখানে একটা হচ্ছে 5 মিটার এদিকে, একটা হচ্ছে 10 মিটার পশ্চিম দিকে, এটা 5 মিটার, এটা হলো 10 মিটার, তাহলে এদের মধ্যবর্তী কোণ আছে 180 ডিগ্রি। তাহলে এ আর বি ভেক্টর হলো পরস্পর বি সদৃশ ভেক্টর। তোমরা সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে লিখে নিবা,
কারণ এগুলা ক নাম্বারে সংজ্ঞা আসতে পারে, অথবা খ নাম্বারে বলতে পারে যে বিসদৃশ ভেক্টর কি ব্যাখ্যা করো, তখন তোমাদের দুইটা ভেক্টর নিয়ে ছবি আঁকায় ব্যাখ্যা করতে হবে, সংজ্ঞাও দিতে হবে। তাহলে কোনটা কোনটা গেল? সমান ভেক্টর হলো, ঋণাত্মক ভেক্টর হলো, সদৃশ হলো, বিসদৃশ হলো। এই চারটা কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত। এবার আসো সমরেখ ভেক্টর। সমরেখ কথাটার মধ্যে তোমরা কি বুঝতেছো? সমরেখ মানে সমান রেখা। সমরেখ কথাটা আসছে মূলত রেখা শব্দ থেকে। তো সমরেখ বোঝায় যে যে ভেক্টরগুলা পরস্পর একই রেখার উপর ক্রিয়া করে, অর্থাৎ যে সকল ভেক্টর পরস্পর একই রেখার উপর ক্রিয়া করে তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। আবার সংজ্ঞা শোনো, যে সকল ভেক্টর পরস্পর একই রেখার উপর ক্রিয়া করে তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। আমরা একটা রেখা আঁকাই, ধরো একটা ডট ডট দিয়ে একটা রেখা বোঝাইলাম আমি, বুঝছো? ডট ডট দিয়ে রেখা বোঝাইলাম। এখন এই রেখার উপর আমরা যদি কয়েকটা ভেক্টর আঁকাই, সাপোজ এটা ধরো একটা রেখা, একটা ভেক্টর দিলাম আমরা এ ভেক্টর, এইখানে আর একটা ভেক্টর দিলাম আমরা বি ভেক্টর, এখানে ছোট্ট করে একটা ভেক্টর দিলাম, এটা হলো সি ভেক্টর। আর দেখো তিনটা ভেক্টরই কিন্তু আমাদের এই রেখার উপর কাজ করতেছে। এই রেখার একটা আমরা নাম দেই, এখানে একটা নাম দেই, ধরো এই রেখাটার নাম হলো পিকিউ রেখা। তাহলে কি আমাদের এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটা ভেক্টরই আমাদের পিকিউ রেখার উপর অবস্থান করতেছে, সেজন্য এটা হলো সমরেখ ভেক্টর, বুঝছো? তাহলে দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি একই রেখা বরাবর ক্রিয়া করে, এখানে কি দুইটা ভেক্টরও হইতে পারে, তিনটা ভেক্টর হতে পারে, ততোধিক হতে পারে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখার উপর ক্রিয়া করে তাহলে তাকে বলা হবে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর ক্লিয়ার? এ ভেক্টরকে বলা হবে বি ভেক্টরের সমরেখ ভেক্টর, বি ভেক্টরকে বলা হবে সি ভেক্টরের সমরেখ ভেক্টর, এ কে বলা হবে সি এর সমরেখ ভেক্টর। তিনটাই পরস্পরের সাথে সমরেখ ভেক্টর। ও সমরেখার আরেকটা গুরুত্বপূর্ণ ইয়া হলো, সমরেখ ভেক্টর কিন্তু দিক একই হতে হবে, দিক কিন্তু বিপরীত হওয়া যাবে না। তিনটা একই রেখা বরাবর একই দিকে ক্রিয়াশীল হতে হবে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিক বরাবর একই রেখায় একই দিক বরাবর ক্রিয়াশীল হয় তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর ক্লিয়ার? এবার আসে সমতলীয় ভেক্টর। ও আমি এখানে সমরেখ লিখতে ভুলে গেছিলাম। সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি? আচ্ছা, তলীয়, তলীয় মানে কি? তলীয় মূলত তল। তল বোঝো তোমরা? এই যে আমার বোর্ডটা দেখতে পারতেছো, এটা হলো বোর্ডের দৈর্ঘ্য, এটা হলো বোর্ডের প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ মিলে যে জিনিসটা তৈরি হয়েছে এটাই হলো একটা তল। এই যে আমি যখন এই মার্কারটা এখানে রাখি, এই মার্কারটা হলো আমার এই বোর্ডের তলের উপর অবস্থান করতেছে। তো যখন দুই বা ততোধিক ভেক্টর রাশি একই তলের উপর অবস্থান করবে, এখন এই মার্কারের উপর মনে করো আমার কাছে তিনটা মার্কার, মানে বোর্ডের উপর আমার কাছে তিনটা মার্কার আছে, আমি তিনটা মার্কারকে স্থাপন করলাম। প্রত্যেকটা মার্কার মনে করো একটা করে ভেক্টর। তাহলে যখন এই যে তিনটা মার্কারকে আমি স্থাপন করলাম, এই তিনটা মার্কার পরস্পরের সমতলীয় ভেক্টর। কেন সমতলীয় ভেক্টর? কারণ এই তিনটা মার্কার এই বোর্ডের তলের উপর অবস্থান করতেছে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা কি পাই? দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি একই তলে অবস্থান করে, দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি একই তলে অবস্থান করে তখন তাদেরকে বলা হবে সমতলীয় ভেক্টর। সংজ্ঞা ক্লিয়ার? এবার আসো আমরা একটা তল আঁকাই। মনে করো এটা হলো একটা তল, এটা মনে করো একটা টেবিল আঁকাইলাম বা যাই আঁকাইলাম। এই ভেক্টরের উপর এখানে আমি একটা ভেক্টর দিলাম এ ভেক্টর, এখানে একটা ভেক্টর দিলাম বি ভেক্টর। এখন ভেক্টর কিন্তু এক এক দিকে চাইতে পারে, এখানে এটা ম্যাটার করতেছে না। সবগুলো ভেক্টর এই তলের ভিতর আছে নাকি ওইটা আমাকে দেখতে হবে, তলের উপর অবস্থান করতেছে নাকি এটা আমাকে দেখতে হবে। এখানে একটা ভেক্টর মনে করে দিলাম সি ভেক্টর, এখানে একটা ভেক্টর দিলাম ডি ভেক্টর। তো ভেক্টর যেদিকেই যাক না কেন একই তলে যদি অবস্থান করে দুই বা ততোধিক ভেক্টর রাশি, তখন তাদেরকে পরস্পরের সমতলীয় ভেক্টর বলা হয়। এখন আসো তোমরা দ্বিমাত্রিক তল আর ত্রিমাত্রিক তলের মধ্যে পার্থক্য বোঝো। আমি জানি 9-10 এই জিনিসটা তোমাদের জেনে আসার কথা যে দ্বিমাত্রিক তল কি আর ত্রিমাত্রিক তল কি। যখন কোনো কোনো বস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে তখন সেটাকে বলা হবে দ্বিমাত্রিক, আর যখন দৈর্ঘ্য প্রস্থর সাথে উচ্চতা থাকবে তখন ওই জিনিসটাকে বলা হবে ত্রিমাত্রিক।
অর্থাৎ 2 ডাইমেনশন অ্যান্ড 3 ডাইমেনশন। এখন দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের মধ্যে ভেক্টর একটা সম্পর্ক আছে। মনে করো, আচ্ছা তোমাকে দুইটা দিয়ে আগে বোঝাই। মনে করে নীল কলমটা, এই নীল মার্কারটা হলো আমার এ ভেক্টর আর লাল মার্কারটা হলো আমার বি ভেক্টর। এখন যখন আমি দুইটা ভেক্টরকে পরস্পর মানে কাছাকাছি স্থাপন করলাম, এখন তোমরা বুঝবা যে দুইটা ভেক্টর সর্বদা একই তলে অবস্থান করতে পারে। এখন সর্বদা কেমনে একই তলে অবস্থান করতে পারে? ধরো যখন দুইটা কলমকে আমি এখানে স্থাপন করলাম, এই দুইটা কিন্তু আমার বোর্ডের তলের উপর অবস্থান করতেছে, তাই না? এখন আমি যদি দুইটা ভেক্টরকে ধরো এভাবে স্থাপন করি, দেখো তোমরা এখন বলতে পারো যে এই ভেক্টরটা বোর্ডের তলের উপর অবস্থান করতেছে কিন্তু এই ভেক্টরটা তলের উপর অবস্থান করতেছে না। কিন্তু এই দুইটা বোর্ডের তলের উপর অবস্থান করতেছে না। যখন আমি এই দুইটাকে এভাবে ঘুরাবো, দেখো এই পাশের পিছনের তলটা কিন্তু সেম আছে। তোমরা বুঝতেছো যে এখানে কিন্তু এই যে এই বরাবর যে তলটা আছে, এই তলের উপর কিন্তু নীল কলমটা অবস্থান করতেছে আর লাল কলমটা অবস্থান করতেছে। তাহলে এই দুইটা কিন্তু পরস্পর সমতুল্য ভেক্টর হচ্ছে। অর্থাৎ যখন তুমি দুইটা ভেক্টর নিয়ে কথা বলবা, তারা সর্বদাই সমতুল্য ভেক্টরই হবে। দুইটা ভেক্টর সর্বদা একই তলে অবস্থান করবে, এটা করবেই। এবার আসো আমরা আর একটা কলম আনি। আমরা আগে দেখলাম যে আমাদের দুইটা কলম একই তলে অবস্থান করতেছে, হ্যাঁ। এইবার দেখো আমরা যদি এই তৃতীয় কলমটাকে এখানে স্থাপন করি, তাহলে আমাদের তিনটা কলম তিনটা ভেক্টর। এখন তিনটা ভেক্টরই কিন্তু আমাদের এখন একই তলে অবস্থান করতেছে। এখানে আমরা এখন একই তলে অবস্থান করাচ্ছি জন্য করতেছে। এখন যদি আমরা এই ভেক্টরটাকে, এখন যদি এই লাল ভেক্টরটাকে আমরা এই বরাবর অবস্থান করি, এটা কি? এটা কিন্তু আমার বোর্ডের উচ্চতা, যেটা তোমরা দেখতে পারতেছো না, কারণ 3 ডাইমেনশন কখনো আঁকায় দেখানো যায় না। আমাদের এই বরাবর আছে দৈর্ঘ্য, এই বরাবর আছে প্রস্থ, আর ঠিক আমার এই সোজাসুজি এই বরাবর আছে হলো উচ্চতা। তো এই এখানে যখন আমি এটা দিব, তখন তোমরা বুঝলা যে এটা হলো আমার উচ্চতা বরাবর অবস্থান করতেছে। এখন তোমরা বলবা যে এই তিনটা ভেক্টর কি একই তলে অবস্থান করতেছে? ভালো করে বুঝবা। যখন এখানে দিব, আমার লাল কলম আর নীল কলমটা কিন্তু আমার বোর্ডের তলের উপর অবস্থান করতেছে, কিন্তু আমার এই যে কালো কলম কিন্তু অবশ্যই আমার বোর্ডের তলের উপর অবস্থান করতেছে না। কেন করতেছে না? কারণ এটা আছে উচ্চতা বরাবর, অর্থাৎ আমার 3 নাম্বার ডাইমেনশন বরাবর এটা কাজ করতেছে। তাহলে বুঝলা যে দুইটা ভেক্টর সর্বদা একই তলে অবস্থান করবে, সর্বদাই করবে। কিন্তু তিনটা ভেক্টর বা তিনের অধিক ভেক্টর একই তলে অবস্থান করতেও পারে, আবার নাও করতে পারে। বুঝো, দুইটা ভেক্টর সর্বদা একই তলে অবস্থান করবেই, এবং তিনের অধিক ভেক্টর একই তলে অবস্থান করতেও পারে, নাও করতে পারে। আমি যদি যখন তিনটা কলম একই তলে দিছিলাম, তখন তিনটা ভেক্টর একই তলে অবস্থান করছিল, আর যখন এই কলমটা আমি খাড়াখাড়ি ভাবে দিলাম, তখন কিন্তু একই তলে অবস্থান করলো না। অর্থাৎ এই জিনিসটা তোমরা স্টার করে লিখবা যে দুইটি ভেক্টর সর্বদা একই তলে অবস্থান করলেও ততোধিক ভেক্টর একই তলে, 3 বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করতে নাও পারে, করতেও পারে আবার নাও করতে পারে। বুঝছো? এক সমতুল্য ভেক্টর ডান। আশা করি তোমাদের মাথায় এই জিনিসটা ঢুকছে। আমি জানি না আমি পড়াইতে কতটুকু সক্ষম। একক ভেক্টর, এটার ইংলিশ টার্মটাও আসতে পারে, সেটা হলো ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কি জিনিস? একক ভেক্টর মানে হলো এক ভেক্টর, মানে যে ভেক্টর রাশির মান এক। একক ভেক্টর এক। একক মানে কি? একক মানে মূলত বোঝায় এক। এখন একক ভেক্টরটা কেন কাজে লাগে? একক ভেক্টর মানে একক ভেক্টর দ্বারা বোঝায় হলো কোনো একটা ভেক্টর রাশির দিক। এখন একক ভেক্টরের সংজ্ঞা দেই, তারপর আমি সংজ্ঞাটা বিশ্লেষণ করি। সংজ্ঞা হলো কোনো ভেক্টর রাশিকে যদি তার মান দ্বারা ভাগ করা হয়, তাহলে যে রাশি পাওয়া যায় তাকে ওই ভেক্টর রাশির একক ভেক্টর বলে। কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে ওই ভেক্টরের একক ভেক্টর বলে। এখন সাপোজ ধরো এটা হলো একটা এ ভেক্টর। আমরা আগের ক্লাসে তোমাদের বলছিলাম যে কোনো ভেক্টর রাশির মান মানে কি, যখন মডুলাসের মধ্যে এ ভেক্টরটা দিবা, তখন ওটা দ্বারা ওই ভেক্টরটার মান বোঝাবে। তোমাদের দেখাই যে একক ভেক্টরের, এটা হলো একক ভেক্টরের সমীকরণ। একক ভেক্টরের সমীকরণ কি? যে তুমি এ ভেক্টরটাকে যখন এ ভেক্টরের মান দ্বারা ভাগ করবা, মডুলাসের মধ্যে যখন এ ভেক্টরটা দিব, তখন দিক আউট হয়ে যাবে, শুধু মানটা বোঝাবে।
যে এ ভেক্টরকে যখন তুমি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করবা তখন যেই ভেক্টরটা পাওয়া যাবে এই ভেক্টরটাই মূলত একক ভেক্টর। এটাকে কি বলা হয় দেখো, এই যে আমি চিহ্নটা লিখছি, এই চিহ্ন তোমরা 9-10 পড়ছো যে কোনো ইঞ্জিনের সক্ষমতা পড়ছো না, ইঞ্জিনের সক্ষমতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা মূলত ওই ইটা, এখানে সক্ষমতা বোঝাচ্ছে না, এটাকে দ্বারা একক ভেক্টর বোঝাচ্ছে। এটাকে উচ্চারণ করা হয় এরকম, ইটা ক্যাপ। এই নিচের চিহ্নটাকে বলা হয় হলো ইটা, আর এই উপরে যে ক্যাপের মতো একটা এরকম একটা চিহ্ন দিয়েছে না, এই জিনিসটাকে বলা হয় হলো ক্যাপ। এই জিনিসটাকে বলা হয় ইটা ক্যাপ। ইটা ক্যাপ দ্বারা সকল একক ভেক্টরকেই বোঝানো হয়। আর যখন আমরা এ ভেক্টরের একক ভেক্টর নিয়ে কথা বলবো তখন এটাকে বলা হবে হলো এ ক্যাপ। এ ক্যাপ, এ ক্যাপ মানেই হলো এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হলো এ ভেক্টরের একক ভেক্টর। এখন একক ভেক্টর দ্বারা কাজ কি? একক ভেক্টর দিয়ে মূলত কোনো ভেক্টরের দিক নির্দেশ করা হয়। একক ভেক্টর দিয়ে কি করা হয়? কোনো ভেক্টরের দিক নির্দেশ করা হয়। এখন সেটা কেমনে করা হয় তোমাদের বুঝাই। ফার্স্টে সবকিছু এগুলো বাদ দিলাম। এটার মানে কি বুঝো? এটার মানে হলো তোমার উপরে আছে হলো একটা ভেক্টর রাশি, নিচে আছে শুধু তার মান। এখন ভেক্টর রাশি কি কি দিয়ে তৈরি হয় বলো তো? ভেক্টর রাশি মূলত তৈরি হয় ওই ভেক্টর রাশির মান আর দিক, দুইটাই থাকে ভেক্টরের মধ্যে। রাশির মান আর দিক নিয়ে মূলত ভেক্টর রাশি তৈরি হয়। তাহলে এর মধ্যে কি কি আছে? মান গুণন দিক, মান গুণন দিক। আর নিচে যখন আমরা এই ভেক্টর রাশিটার নিচে শুধুমাত্র তার মান দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ নিচে থাকবে শুধু তার মান। তাহলে মান আর দিক, উপরে আছে মান আর দিক, আর নিচে আছে মান। তাহলে মান আর মান আউট হয়ে গেলে, মান আর মান মনে করো আউট হয়ে গেল কাটাকাটি করে, পরে থাকলো শুধু দিক। এই দিকটাকেই মূলত প্রকাশ করা হবে একক ভেক্টর দ্বারা, অর্থাৎ এ ক্যাপ দ্বারা। অর্থাৎ এ ক্যাপ বোঝাবে হলো এই এ ভেক্টরটার একক ভেক্টর হলো এ ক্যাপ। বুঝছো? মানে এ ভেক্টরটার দিক হলো এ ক্যাপ। এ ক্যাপকে বলা হয় এ ভেক্টরের একক ভেক্টর, অথবা এ ক্যাপকে বলা হয় এ ভেক্টরের দিক। তোমরা ভেক্টরের দিক যখন নির্ণয় করা শিখবা তখন বুঝবা একক ভেক্টর দিয়ে ভেক্টরের কেমন দিক নির্ণয় করতে হয়। একক ভেক্টর ডান। এবার আসো সঠিক ভেক্টর বা অশূন্য ভেক্টর। কি ভেক্টর? সঠিক ভেক্টর বা অশূন্য ভেক্টর। সঠিক ভেক্টর বা অশূন্য ভেক্টর দ্বারা কি বোঝায়? যে ভেক্টরের মান শূন্য নয় এরকম ভেক্টরকে বলা হয় সঠিক ভেক্টর। একদম সিম্পল। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। এখন তাহলে সব ভেক্টরে যে ভেক্টরের মান আছে সেটাই মূলত সঠিক ভেক্টর। যে এ ভেক্টর সমান 5 মিটার, বি ভেক্টর সমান 10 মিটার, 10 মিটার, সি ভেক্টর সমান ধরলাম -10 মিটার। এটা মাইনাস দ্বারা কিন্তু আসলে বোঝাচ্ছে যে বি ভেক্টরটা যেদিক যাচ্ছে সি ভেক্টরটা তার বিপরীত দিকে যাচ্ছে। এখন এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে না যে মান শূন্য। মান কিন্তু দুইটারই 10 মিটার। আমি যখন সি ভেক্টরকে মডুলাসের মধ্যে দিব তখন এটা মান আসবে 10 মিটার, আবার বি ভেক্টরকে যখন আমরা মডুলাসের মধ্যে দিব ওটার মান আসবে 10 মিটার। অর্থাৎ দুইটা ভেক্টর রাশি কিন্তু অ্যাকচুয়ালি মান আছে। তো মান শূন্য নয় এরকম ভেক্টর রাশিকে বলা হয় সঠিক ভেক্টর বা অশূন্য ভেক্টর। এবার আসো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এটারও ইংলিশ টার্মটা গুরুত্বপূর্ণ। এটা হলো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। জাস্ট সঠিক ভেক্টরের উল্টা, অর্থাৎ যে ভেক্টর রাশির মান শূন্য হয় তাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। মান শূন্য বলতে কি বোঝায়? যে ভেক্টর রাশি কোনো মানে অস্তিত্বই নাই, বুঝছো? যে ভেক্টর রাশিটা এক্সিস্ট করে না, ওই যে ভেক্টর রাশিকেই মূলত বলা হয় শূন্য ভেক্টর। মানে ভেক্টর তুমি দেখতেই পাচ্ছ না, মানে এ ভেক্টরের মান হবে হলো শূন্য, এ ভেক্টর সমান শূন্য। এখন শূন্য মিটার হতে পারে, শূন্য যাই হোক ওটা তো শূন্যই হয়, তাই না? এখন শূন্য ভেক্টরটা তাহলে বলবা যে এটা আমরা পড়বো কেন? ওই ভেক্টরের তো কোনো অস্তিত্বই নাই। এখন অস্তিত্ব না থাকলেও এখন তোমরা যখন ভেক্টর গুণন করবা, ভেক্টর গুণনের সময় তোমরা ভেক্টর গুণ অথবা ভেক্টর যোগের সময় দেখতে পাবা যে দুইটা ভেক্টর আমরা যোগ করলাম অথবা দুইটার ভেক্টর আমরা গুণ করলাম, গুণ করে রেজাল্ট আসলো শূন্য।
ওই যে শূন্যটা আসলো, ওই শূন্যটাই মূলত নাল ভেক্টর। তোমাকে কোশ্চেন এভাবে বলবে যে দুইটা ভেক্টর যোগ করলে যেটা পাওয়া যায় ওটা আসলে কি ভেক্টর, ওটাই আসলে নাল ভেক্টর। ওই জন্য আমরা একটা নাল ভেক্টর করব, যে ভেক্টর রাশির মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর। যেমন বলতে পারো যে এ ভেক্টর সমান, আচ্ছা এ ভেক্টর সমান আমরা ধরলাম যে 10 মিটার পূর্ব, আর বি ভেক্টর সমান 10 মিটার পশ্চিম। এর মানে কি, আমরা এই যে ঋণাত্মক ভেক্টর থেকে এই জিনিসটা পড়ছিলাম না, যে যখন দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করবে তখন সামনে একটা মাইনাস আসবে, অর্থাৎ এ ভেক্টরকে বলা হবে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর। অর্থাৎ বি ভেক্টর সমান আমরা লিখতে পারি মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এখন যখন আমরা এটার সামনে একটা মডুলাস দিব, মানে যখন দুইটার মান বোঝাবো তখন কি বোঝাবে, যখন আমরা দুইটার মান বোঝাবো তখন বোঝাবে হলো সরি মান, এখানে মাইনাসটা ভিতরে হবে। এখন এ ভেক্টরের মান হলো 10 মিটার, আর এই ভেক্টরের মান কিন্তু মূলত 10 মিটারই হচ্ছে, মান কিন্তু এখানে 10 মিটারই হচ্ছে। কিন্তু আমরা যখন যোগ করব ভেক্টরটা, আমরা যখন যোগ করব ভেক্টরের মান, যখন আমরা যোগ করার সময় কি হবে, একটা ভেক্টর কাজ করতেছে আমার পূর্ব দিকে আর একটা ভেক্টর কাজ করতেছে পশ্চিম দিকে, তো আলটিমেটলি তাদের রেজাল্ট, মধ্যবর্তী রেজাল্টও কত হচ্ছে, যে একজন তোমাকে 10 নিউটন বলে ধরো পূর্ব দিকে টানতেছে আর একজন 10 নিউটন বলে পশ্চিম দিকে টানতেছে, তুমি কিন্তু আসলে কোনো দিকে যাবো না, তুমি মধ্যে দাঁড়ায় থাকবে, অর্থাৎ তোমার উপরে লব্ধি কাজ করতেছে অ্যাকচুয়ালি জিরো। তো তোমার উপর যখন জিরো কাজ করবে তখন তুমি আসলে না, অর্থাৎ শূন্য, শূন্য ভেক্টর, যে তোমার উপর অ্যাকচুয়ালি কোনো কাজই হচ্ছে না। তো এই জিনিসটাই মূলত নাল ভেক্টর, যখন দুইটা ভেক্টর যোগ করে রেজাল্ট হবে শূন্য, ওই জিনিসটা হলো নাল ভেক্টর। তো অ্যাকচুয়ালি এই জিনিসটার মানও হলো 10 মিটার, এই জিনিসটার মান হলো 10 মিটার। যখন তুমি এই পাশে টানবা সেটা হবে 10 মিটার পূর্ব দিক, যখন উল্লেখ করে দিব যে পূর্ব দিকে 10 মিটার টানতেছো, এ পাশে টানলে হবে মাইনাস 10 মিটার। তো 10 মিটার আর এ পাশে মাইনাস 10 মিটার, 10 মাইনাস 10 যোগ মাইনাস 10 কত হয় বলো, 10 যোগ মাইনাস 10, বুঝো, এপাশে যাচ্ছে হলো 10 মিটার বেগে, এপাশে যাচ্ছে হলো সরি এপাশে মাইনাস 10 মিটার বেগে, এপাশে যাচ্ছে 10 মিটার বেগে। তাহলে আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যে যোগ করব তাহলে কি হবে, 10 মিটার যোগ মাইনাস 10 মিটার। সো আলটিমেটলি রেজাল্ট কি হচ্ছে, 10 মিটার মাইনাস 10 মিটার সমান 0। এই যেখানে 0 পাইলাম, এটাই হলো মূলত শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। ভেক্টরের লাস্ট প্রকার সেটা হলো বিপ্রতীপ ভেক্টর। লাস্ট যেটা সেটা হলো বিপ্রতীপ ভেক্টর। এর আগে সংজ্ঞা দিই, দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর একই দিকে ক্রিয়া করে এবং তাদের মান যদি একটি অপরটির উল্টো হয় তাহলে তাদেরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর একই দিকে ক্রিয়া করে এবং তাদের মান যদি একটি অপরটির উল্টো হয় অথবা বিপ্রতীপ হয়, দুইটাই দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, যে বিপ্রতীপ, দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি পরস্পর একই দিকে ক্রিয়া করে এবং তাদের মান যদি একটি অপরটির উল্টো হয় তাদেরকে পরস্পরের বিপ্রতীপ ভেক্টর বলা হয়। এখন মান উল্টো মানে কি বোঝায়, মান উল্টো মানে বোঝায় হলো একটা ভেক্টরের মান ধরো 5, তাহলে আরেকটার মান হবে হলো 1/5, অর্থাৎ এটা ধরো 5 মিটার পূর্ব দিকের একটা ভেক্টর, এই যে তার 5/1 একটা ভেক্টর, এটা হলো 1/5 মিটার পূর্ব দিকের একটা ভেক্টর। এই জিনিসটাই হলো পরস্পর বিপ্রতীপ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এ ভেক্টরকে বলা হবে বি ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর। হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, ক্লিয়ার? এবার আসো আমরা পড়বো ভেক্টর যোগের সূত্র। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটাই, ভেক্টর যোগের সূত্র। এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে বুঝবা, এটা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা টপিক। ফার্স্টে আসো আমরা পড়ি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের
ত্রিভুজ সূত্র। এখন ভেক্টর যোগ মূলত কি বোঝায়? ভেক্টর যোগ আমি তোমাদের ওই যে নাল ভেক্টর সময় বোঝালাম না, দুইটা ভেক্টর যোগ করা, ওই জিনিসটাই মূলত ভেক্টর যোগ। তাহলে দুইটা ভেক্টর রাশি তুমি যোগ করবা। এখন এটার মধ্যে তুমি বলতে পারো আমি দুইটা ভেক্টর রাশি যোগ করতেছি, তাহলে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র এগুলো আমার কেন লাগবে? আমি জাস্ট 5 5 10 যোগ করে দিব, 10 থেকে 10 বিয়োগ করে দিব, তাই তো হয়ে গেল। কিন্তু না, এমনি হবে না। তুমি 9-10-এ ভেক্টর রাশি আর স্কেলার রাশির পার্থক্যের মধ্যে পড়ছো না, যে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না, কিন্তু স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয়ে থাকে। গাণিতিক নিয়ম মানে কি? গুণ, বিয়োগ, যোগ, ভাগ, এগুলো হলো সাধারণ গাণিতিক নিয়ম। আর ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না, কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে হলে আমাদের কি নিয়ম লাগে? জ্যামিতিক পদ্ধতি লাগে। জ্যামিতিকের পদ্ধতির মধ্যেই কিন্তু এগুলো মূলত করে ত্রিভুজ, সামান্তরিক, বহুভুজ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জ্যামিতি, তাই না? জ্যামিতিক আইটেম। ওই জন্যই ভেক্টর রাশির যোগ বিয়োগের জন্য আমাদের ত্রিভুজ দরকার হয়, বহুভুজ দরকার হয়, সামান্তরিক দরকার হয়। এটা তোমরা সাধারণ গাণিতিক নিয়মে গুণ ভাগ দিয়ে করতে পারবা না। এবার আসো ভেক্টর যোগ। ভেক্টর যোগ ত্রিভুজ সূত্র দেওয়া মূলত কি বোঝায়? তোমরা আগে সূত্রটা আগে লিখে নাও, বুঝছো? আচ্ছা, এবার তোমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের সংজ্ঞা বলি। সংজ্ঞা আগে লিখে নাও, তারপর বোঝাচ্ছি। সংজ্ঞা হলো, যদি দুইটি ভেক্টর রাশি কোনো ত্রিভুজের দুইটি বাহুর মান এবং দিক নির্দেশ করে এবং তাদেরকে যদি একই ক্রমে সূচিত করা হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু লব্ধির মান ও দিক নির্দেশ করে। সংজ্ঞা লিখছো, এবার চিত্রের সাথে সংজ্ঞা মিলাবা। আমরা একটা ত্রিভুজ আঁকাবো, ত্রিভুজের চিত্রের সাথে সংজ্ঞা মিলাবা। তার আগে তোমাদের ক্রম বুঝাই। বিপরীত ক্রম আর একই ক্রম মানে কি বুঝো? তোমরা আগের ক্লাসে পড়ছিলা হয়তো যে পাদবিন্দুর সাথে পাদবিন্দু, শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু, এই ইয়াটা তোমাদের মনে আছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তখনই থাকবে যখন তারা মানে পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় হবে, অথবা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এক জায়গায় হবে, তখন তাদের মধ্যবর্তী একটা কোণ থাকবে। এখন একই ক্রম দ্বারা কি বোঝায়? একই ক্রম দ্বারা বোঝায় হলো, সাপোজ মনে করো এটা একটা ভেক্টর রাশি এ ভেক্টর, আমি জাস্ট এইখান থেকে আরেকটা ভেক্টর রাশি আঁকাবো। এই যে এটার একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর সাথে আরেকটা ভেক্টরের পাদবিন্দু যুক্ত হবে। এখানে আরেকটা ভেক্টর রাশি আঁকাইলাম বি ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর রাশি টানলাম সি ভেক্টর, সি ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর রাশি দিলাম ডি ভেক্টর। দেখো এই চারটা ভেক্টর রাশি হলো একই ক্রমে সূচিত আছে। একই ক্রম কেন? যে একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু যুক্ত হয়েছে, এরা জাস্ট ক্রমে 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 মানে একই ক্রমে তারা যাচ্ছে। এই জিনিসটাই মূলত একই ক্রম, যে একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে আরেকটা ভেক্টরের মানে শীর্ষবিন্দু যুক্ত হলে তারা একই ক্রমে সূচিত হয়। তাহলে বিপরীত ক্রম কি? যে একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে যদি আবার পাদবিন্দুই যুক্ত হয়, অথবা একটা একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে যদি শীর্ষবিন্দুই যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় বিপরীত ক্রম। এখন তোমাদের যে সংজ্ঞাটা দিছি, সূত্রটা দিছি, এবার সূত্রের আমরা প্রয়োগ বুঝি। ফার্স্টে আমরা একটা ত্রিভুজ আঁকাবো। ত্রিভুজ তো চেনো, তাই না? সমকোণী ত্রিভুজ, সমকোণী হয় না যদিও, যাই হোক। এই ভেক্টর ধরো একটা পি কিউ আর একটা ত্রিভুজ আঁকাইলাম, পি কিউ আর ত্রিভুজ। এখন তোমাদের ত্রিভুজের সূত্রে আমরা ফার্স্টে বলছি যে কোনো দুইটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দিক, মান ও দিক নির্দেশ করে, ধরলাম এটা ওই দুইটা বাহু আমরা ধরলাম একটা পি কিউ আর একটা হলো কিউ আর, যে দুইটা বাহুর মান আর দিক নির্দেশ করবে দুইটা ভেক্টর দ্বারা। এখন এখানে আমরা একটা ভেক্টর ধরলাম এ, মানে পিকিউ ভেক্টরের জন্য আমরা পিকিউ বাহুর জন্য ধরলাম এ ভেক্টর, আর কিউ আর বাহুর জন্য ধরলাম আমরা বি ভেক্টর। যখন এ ভেক্টর দ্বারা আমরা এই যে পিকিউ বাহুর আমরা এখন দিক নির্দেশ করব, মান আর দিক নির্দেশ করব। এখন ধরলাম আমরা পিকিউ বাহুটা দিক আমরা এদিক ধরলাম, আর এই কিউ আর বাহুর দিক আমরা ধরলাম এদিক। কারণ আমাদের কি বলছে, তারা একই ক্রমে সূচিত হবে। এই জায়গায় হলো ইম্পর্টেন্স, যে তারা একই ক্রমে সূচিত হইতে হবে। একই ক্রম মানে কি? একটা পাদবিন্দুর সাথে আর একটা শীর্ষবিন্দু যুক্ত হইতে হবে। অর্থাৎ এই যে পি কিউ এর এটা হলো পাদবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু, এই পি কিউ এর শীর্ষবিন্দুর সাথে কিউ আর এর পাদবিন্দু যুক্ত হয়েছে, কিউ আরটা এখন যাচ্ছে হলো এদিক। তাহলে যখন দুইটা ভেক্টর রাশি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান আর দিক নির্দেশ করবে
এবং তারা যখন একই ক্রমে সূচিত হবে, দুটো একই ক্রমে সূচিত হয়েছে, বুঝো, দুটো কিন্তু এখন একই ক্রমে সূচিত হয়েছে। যখন একই ক্রমে তারা সূচিত হবে তখন বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, এখন বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, তোমরা বলতে পারো তৃতীয় বাহু কেমনে বিপরীত ক্রমে গৃহীত হলো। দেখো, আমাদের এটা হলো স্টার্টিং পয়েন্ট, এই দুইটা বাহু মিলে গেছে কোন পয়েন্টে বলো, এটা হলো আমাদের এন্ডিং পয়েন্ট। এই যে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এখান থেকে এখন এন্ডিং পয়েন্টে যাবো। এন্ডিং পয়েন্টে এপাশ দিয়েও যেতে পারি, এখন আমরা যাবো হলো এই সাইড থেকে সোজা অতিভুজ বরাবর, এটা যদি সমকোণী ত্রিভুজ না তাও বললাম, যাই হোক এই বরাবর আমরা যাব। সমকোণী ত্রিভুজ হলে এটা অতিভুজ হইতো। এখন এটা বলতে পারো এই বাহু কেমনে বিপরীত ক্রমে গৃহীত হয়, এটা যাচ্ছে কোন বরাবর, এই বরাবর। বিপরীত ক্রম মানে কি, যখন একটার পাদবিন্দুর সাথে আরেকটার পাদবিন্দু যুক্ত হবে তখন সেটাকে বলা হবে বিপরীত ক্রম। এখন এই পি বিন্দুতে কিন্তু এই পি কিউ এর আর পি আর এর পাদবিন্দু দুইটাই একসাথে সেম অবস্থানে আছে, তখন আমরা কি এটা বলতে পারি হলো, মানে এই পি আর কে বলতে পারি হলো বিপরীত ক্রমে গৃহীত বাহু। তাহলে তোমরা বুঝলা যে এই পি কিউ বাহুটা মূলত লব্ধির মান আর দিক নির্দেশ করবে। লব্ধির মান আর দিক বলতে কি বোঝায়, লব্ধি বলতে কি বোঝায়, লব্ধি মূলত এই এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলটাই মূলত লব্ধি। এ আর বি ভেক্টর তুমি যোগ করে যা পাবা সেটা হলো মূলত লব্ধি, আর লব্ধির মান আর দিক নির্দেশ করবে হলো এই পি কিউ ভেক্টর। এখন পি কিউ ভেক্টর মানে পি আর ভেক্টর, এই পি আর ভেক্টরকে আমরা এখন কি দিয়ে প্রকাশ করব, লব্ধিকে মূলত প্রকাশ করা হয় আর দ্বারা। আর আর মানে হলো রেজাল্টেন্ট ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরকে আমরা বলবো হলো আর ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা কি বলতে পারি যে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তোমাদের আবার ভালো করে বোঝাই যে দুইটা ভেক্টর রাশি আমরা কি নিয়েছি, এ ভেক্টর আর বি ভেক্টর। যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু আমরা কি নিয়েছি, পি কিউ বাহু আর কিউ আর বাহু, দুইটা বাহুর মান আর দিক নির্দেশ করে। পি কিউ বাহুর মান আমরা যখন নিব, আমরা কোনো মান নেই এখন, যদি দুইটা ভেক্টর রাশি পি কিউ বাহুর মান আর দিক নির্দেশ করে, দিক আমরা এখন নিয়েছি হলো এটা যাচ্ছে এই বরাবর, এটা যাচ্ছে এই বরাবর, মানে পি কিউ যাচ্ছে কিউ এর দিকে আর কিউ আর যাচ্ছে আর এর দিকে। তো যখন দুইটা ভেক্টর মান আর দিক নির্দেশ করবে এবং তারা যখন একই ক্রমে সূচিত হবে, একই ক্রম বুঝছো যে এই পি কিউ এর শীর্ষবিন্দুর সাথে কিউ আর এর পাদবিন্দু যুক্ত হয়েছে জন্য তারা একই ক্রমে সূচিত হয়েছে। তাহলে যখন তারা একই ক্রমে সূচিত হবে তাহলে বিপরীত ক্রমে গৃহীত কোন বাহু আছে, তৃতীয় বাহু কোনটা, পি আর। একটা ত্রিভুজের তো তিনটাই বাহু, তাহলে দুটো আমরা নিয়ে নিয়েছি, আর একটা থাকবে কোনটা, পি আর। এই পি আর বাহুটা অবশ্যই দ্বিতীয় মানে বিপরীত ক্রমে গৃহীত হয়েছে, তাই পি আর বাহুটা তাদের লব্ধির কাদের লব্ধির, এ আর বি এই দুইটা ভেক্টরের লব্ধির মান আর দিক নির্দেশ করবে, অর্থাৎ তাদের যোগফলটার মান কত হবে এবং যোগফলের দিক কোন দিকে হবে, দুইটা ভেক্টর মিলে কোন দিকে যাবে সেই জিনিসটা নির্দেশ করবে। ত্রিভুজ সূত্র ক্লিয়ার, বুঝো? ত্রিভুজ সূত্র এটা কিন্তু ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র। এখন তোমরা বলতে পারো যে এই আর ভেক্টরের দিক কোন দিকে হবে। আর ভেক্টরের দিক অ্যাকচুয়ালি এই যে আমরা এপাশে এ ভেক্টর ধরছি না, এই যে এ ভেক্টর, আমরা বলতে পারি যে এ ভেক্টরের সাথে আর ভেক্টরটা থিটা কোণে ক্রিয়াশীল, মানে তাদের লব্ধির দিক হবে এ ভেক্টরের সাথে থিটার দিকে। এখন থিটা কেমনে বের করতে হয়, তারপর এ প্লাস বি এগুলা কেমনে বের করতে হয় এটা তোমরা শিখবা হলো ভেক্টর যোগে, যে ভেক্টর যোগ, তারপর ভেক্টর দিক নির্ণয়, ওখানে যে শিখবা। এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পড়াবো। তো এবার আমরা চলে যাই সামান্তরিক সূত্র। আচ্ছা, এবার তোমরা সামান্তরিকের সূত্রটা লিখে নাও। সামান্তরিকের সূত্র হচ্ছে, যদি দুইটা ভেক্টর রাশির মান এবং দিক কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুকে নির্দেশ করে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এবার তোমাদের আমি সংজ্ঞার সাথে চিত্র আঁকায় বুঝাবো। আগে আমরা একটা সামান্তরিক আঁকাই। সামান্তরিক তো সবাই চেনো নাকি সামান্তরিক আঁকানো ভুলে গেছো এতদিন ছুটি খায়া? দেখো, এটা একটা সামান্তরিক হয়েছে কি, হয়েছে নাও।
আমরা একটা সামান্তরিক আঁকাইলাম। হ্যাঁ, এখন সংজ্ঞার মধ্যে কি বলছে যে দুইটা ভেক্টর রাশি আমাদের নিতে হবে। দুইটা ভেক্টর রাশি, তাদের যে একটা মান এবং দিক থাকবে, তারা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে নির্দেশ করবে। এখন দুইটা সন্নিহিত বাহু বলতে কি বোঝায়? সন্নিহিত বাহু কিন্তু বোঝো যে যখন এই বাহু আর এই বাহু একসাথে এসে মিলিত হবে, এই বাহুকে বলা হবে এই বাহু সন্নিহিত বাহু। কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সন্নিহিত বাহু না। এই বাহু আর এই বাহু হলো পরস্পর সমান্তরাল বাহু। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হয়। এটা তো 9-10 ম্যাথে পড়ছো, তাই না? সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল মানে হলো একই দিক বরাবর আছে, আর সমান মানে হলো তাদের মান সমান। মানে এটা ভেক্টর দিয়ে আমি বুঝাইলাম। সমান্তরাল মানে কি? তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ একই দিক বরাবর আছে। আর সমান মানে হলো তাদের মান সমান। এখন ধরো আমরা দুইটা ভেক্টর রাশি নিলাম। একটা ভেক্টর রাশি সন্নিহিত বাহু আমরা ধরলাম পি কিউ আর এস দিলাম, সামান্তরিকটার নাম পি কিউ আর এস সামান্তরিক। এখন পি কিউ আর আর এস বাহু। এখন আমরা এই পি কিউ আর বাহু, এই দুইটা বাহু নিয়ে কাজ করবো, কারণ এই দুইটা বাহু কি? তাদের সন্নিহিত বাহু। এই দুইটা বাহু সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহুকে আমরা প্রকাশ করলাম জাস্ট ওই ত্রিভুজের মতোই সেম। এই বাহুকে আমরা প্রকাশ করলাম এ ভেক্টর দ্বারা, আর এই বাহুকে আমরা প্রকাশ করলাম বি ভেক্টর দ্বারা। অর্থাৎ এ আর বি ভেক্টর এই দুইটা ভেক্টরের মান আর দিক নির্দেশ করতেছে। এখন এই দুইটা বাহুর মান আর দিক নির্দেশ করতেছে। এই দুইটা বাহু ছেদ করছে কোথায় বলো তো? ছেদ করছে কিন্তু এই কিউ বিন্দুতে, তাই না? এই পি কিউ এসেও কিউ এ আসছে, আর আর থেকে কিউ, আর কিউ এসেও কিউ এ আসছে, তাদের ছেদবিন্দু হলো কিউ। এখন কি বলছে? সংজ্ঞার মধ্যে বলছে যে বাহুদ্বয়ের ছেদবিন্দু থেকে অঙ্কিত সমান্তরিকের কর্ণ লব্ধির মান আর দিক নির্দেশ করবে। এখন অঙ্কিত সমান্তরিকের কর্ণ কি? সমান্তরিকের কর্ণ হলো এই ছেদবিন্দু দিয়ে আমি যে কর্ণটা আঁকাবো, ছেদবিন্দু দিয়ে একটা কর্ণ আঁকাইলাম, এই একটা সমান্তরিকের কর্ণ হলো কিউএস। এই কিউএস কর্ণটা লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, অর্থাৎ লব্ধির মান আর দিক হবে হলো যে আর রেজাল্টেন্ট। ওই ত্রিভুজে পড়ছো না? ত্রিভুজে পড়াইলাম যে রেজাল্টেন্ট ওই লব্ধির মান আর দিক নির্দেশ করবে। এখন তোমরা বলতে পারো যে বি ভেক্টর যাচ্ছে এদিকে, এ ভেক্টর যাচ্ছে এদিকে, তাহলে তাদের লব্ধি এদিকে কেমনে হয়? আমরা তো ত্রিভুজে পড়ছিলাম যে এ ভেক্টর যায় এদিকে, বি ভেক্টর যায় এদিকে, তাহলে তাদের লব্ধি হয় এদিকে। এখন তোমাদের এই কোশ্চেনটা আসা স্বাভাবিক যে এটা কেমনে হলো। তোমাদের ফার্স্ট ক্লাসে আমি ভেক্টর শিফটিং পড়াইছিলাম না? ভেক্টর শিফটিং, যে একটা ভেক্টর যদি সমান হয় আর দিক যদি একই হয়, তাহলে ভেক্টরকে শিফট করে তুমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবা। এবার ওই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। বলছিলাম না ভেক্টর শিফটিংটা গুরুত্বপূর্ণ হবে ভেক্টর যোগের জন্য? এবার আসো ওই জিনিসটা এখানে কেন গুরুত্বপূর্ণ। এই যে এ ভেক্টরটা দেখতে পারতেছো, আমরা কি জানি? সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান আর সমান্তরাল। পরস্পর সমান বলতে কি বোঝায়? সমান বলতে বোঝায় হলো মান সমান, আর সমান্তরাল বলতে বোঝায় তারা দুইজন একই দিক বরাবর যাচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখন পি কিউ আর এই আর এস বাহু, পি কিউ আর আর এস বাহু কি পরস্পর সমান না? বলো, এরা কিন্তু পরস্পরের বিপরীত বাহু। বিপরীত বাহু হলে পরস্পর অবশ্যই সমান হবে। তাহলে পি কিউ আর আর এস বাহু যেহেতু পরস্পর সমান এবং সামান্তরিকের বিপরীত বাহু যেহেতু পরস্পর সমান্তরাল, অর্থাৎ পি কিউ আর আর এস বাহু পরস্পর সমান্তরাল। এখন সমান্তরাল হলে আমরা এই ভেক্টরটাকে এখানে শিফট করতে পারি না? এই ধরো কিউ আর পি, এই কিউ পি ভেক্টরকে আমি এখানে ধরে নিয়ে গেলাম, ধরে নিয়ে যে এর উপর বসাই দিলাম। শিফট কিন্তু, বুঝো? এই কিউ আর পি, এই কিউ পিকে আমি এখানে নিয়ে এখানে জাস্ট এর উপর বসাই দিলাম। বসাই দিলে আমার ভেক্টর শিফটিং হয়ে গেল। শিফটিং হলে আমরা এই ভেক্টরটাকে তখন লিখতে পারি হলো, এই ভেক্টরকে আমরা এ ভেক্টর বলতে পারি। এই যে এখন কি তোমরা আগেরটার সাথে রিলেট করতে পারতেছো? এই উপরের টুক বাদ দাও, মনে করো এই উপরের টুক নাই, এখন এর নিচের এই ত্রিভুজ টুক নিয়ে চিন্তা করো। এই কিউ আর এস এই ত্রিভুজ নিয়ে চিন্তা করো। এই ত্রিভুজ, আগে ত্রিভুজ সূত্র পড়ছো না? যে এই লোক আর মানে কি? এ আর মানে হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সরি এখানে ভেক্টর দেই নাই। এই এ ভেক্টর আর বি ভেক্টরকে মূলত এই আর ভেক্টর অর্থাৎ লব্ধির মান আর দিক এই কর্ণটা নির্দেশ করতেছে। অর্থাৎ এই যে তৃতীয় বাহু, বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু, এই ভেক্টরের দিক আমরা দিলাম এই দিক, এই ভেক্টরের দিক এই দিক, এই ভেক্টরটা যেদিকে যাচ্ছে এই ভেক্টরটাও সেম এদিকে যাচ্ছে। এখন এই যে কিউ আর ভেক্টর, এটাকেও যদি আমরা ভেক্টর শিফট করে এই পি আর এর উপর, পিএস এর উপর বসাই, তখন এটা হয়ে যাবে দিক সেম হয়ে যাবে। তাহলে বুঝলা যে এখানে মূলত ওই ত্রিভুজ সূত্রটাই কাজ করতেছে, যে তখন এটা হয়ে যাবে ভি ভেক্টর। অর্থাৎ এই যে আমার
এ ভেক্টর প্লাস এই বি ভেক্টর, এই দুইটা ভেক্টর মিলে এপাশে যাচ্ছে, এটা যাচ্ছে এই দিক, আবার এখান থেকে এটার পাদবিন্দু থেকে এটা যাচ্ছে হলো এই দিক, অর্থাৎ দুইটা আছে হলো একই ক্রমে, আর এইটা আছে যাচ্ছে পাদবিন্দু পাদবিন্দু সেম, এটা আছে বিপরীত ক্রমে। তো এইখান থেকে যেটা পাচ্ছ এটাই মূলত এই যে এই বাহুটা হলো তাদের লব্ধির মান আর দিক নির্দেশ করতেছে। তাহলে বুঝছো যে তাদের যে কর্ণ, ছেদবিন্দু থেকে যে অঙ্কিত কর্ণ, ওই কর্ণটাই তাদের লব্ধির মান আর দিক নির্দেশ করে। আশা করি ক্লিয়ার, সামান্তরিক সূত্র ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে সামান্তরিক সূত্র এক ধরনের ত্রিভুজ সূত্র, আমরা এই ত্রিভুজের থেকেই মূলত সামান্তরিক সূত্রটা পাই। সামান্তরিক সূত্র মূলত এক ধরনের ত্রিভুজ সূত্র, এটা এমসিকিউ আসতে পারে। এবার চলো আমরা যাই বহুভুজ সূত্র। আচ্ছা, বহুভুজের সূত্রটা লিখে নাও। বহুভুজের সূত্র কি, যে দুই বা ততোধিক ভেক্টর রাশিকে যদি একই ক্রমে সূচিত করা হয় তাহলে বিপরীত ক্রমে গৃহীত সর্বশেষ ভেক্টরটি লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এখন কি বলছে, বহুভুজ মানে কি? বহুভুজ মানে দুইয়ের অধিক বাহু থাকবে, অথবা তিনের অধিক বাহু থাকবে, বহু বাহু থাকবে। তো দুই বা ততোধিক বাহু থাকতে পারে, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরের আমরা বাহু নিলাম, এটা ধরলাম একটা বাহু, এটা ধরলাম একটা বাহু, এটা ধরলাম একটা বাহু, এটা ধরলাম একটা বাহু। এখন দেখো সবগুলো বাহু একই ক্রমে আছে না? আমরা কি বলছি সংজ্ঞার মধ্যে, যে দুই বা ততোধিক ভেক্টর রাশিকে যদি একই ক্রমে সূচিত করা হয়, অর্থাৎ এই ভেক্টরটাকে আমরা এই যে এই ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এই ভেক্টরের পাদবিন্দু লাগাইছি, এটার শীর্ষবিন্দুর সাথে এটা পাদবিন্দু লাগাইছি, একই ক্রমে এই চারটা ভেক্টরকে আমরা সূচিত করছি, তাহলে বিপরীত ক্রমে একটা গৃহীত আমাদের একটা ভেক্টর নিতে হবে। বিপরীত ক্রমে গৃহীত যে ভেক্টরটা আমরা নিব, বিপরীত ক্রমে গৃহীত এই যে এটার পাদবিন্দু থেকে একটা ভেক্টর আমরা টানলাম, সরি এটা বাঁকা হয়ে গেল, সোজা করে করতে হবে, বাঁকা করলে তো ভেক্টর হলো না, সরি যাই হোক যেমন হয়েছে বুঝে নাও। এই যে আমরা এই বিপরীত ক্রমে গৃহীত যে ভেক্টরটা নিলাম, এই সবগুলো ভেক্টরের লব্ধির মান আর দিক নির্দেশ করবে। লব্ধির মান মানে কি, যে এই সবকটা ভেক্টর যোগ করলে যা পাওয়া যাবে এই একটা ভেক্টর সেইটা নির্দেশ করবে। ধরলাম এই ভেক্টরের আমরা নাম দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম আমরা বি ভেক্টর, এটার নাম দিলাম আমরা সি ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম আমরা ডি ভেক্টর। অর্থাৎ এই ভেক্টরটা তখন লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরকে এই যে দুইটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, হয়তো এই যে ত্রিভুজে লব্ধিতে আমি একটা তীর চিহ্ন দিয়েছিলাম, ওরা একটু ঠিক করে নিও যে দুইটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় রেজাল্টেন্ট ভেক্টরকে। তাহলে আমরা বলতে পারি রেজাল্টেন্ট ভেক্টর আর সমান এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর। এই চারটা ভেক্টরকে যোগ করলে যে ভেক্টর পাওয়া যাবে, ওই ভেক্টরটার মান আর দিক নির্দেশ করবে এই আর ভেক্টর। তো এটাই মূলত বহুভুজ সূত্র, বিপরীত ক্রমে গৃহীত বহুভুজ সূত্র, যে এই বিপরীত ক্রমে গৃহীত আর ভেক্টরটাই চারটা ভেক্টরের লব্ধির মান আর দিক নির্দেশ করবে। এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াই, ওটাই এই ভেক্টরের এই সূত্রগুলোর মধ্যে থেকেই আসে। ধরো এটা একটা ভেক্টর দিলাম, এখান থেকে আরেকটা ভেক্টর টানলাম, 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 আবার এখান থেকে এসে এই আগের ভেক্টরে টানলাম। এখন দেখো সবগুলো ভেক্টরকে আমরা একই ক্রমে সূচিত করছি না? ভালো করে বুঝবো, সবগুলো ভেক্টরকে আমরা একই ক্রমে সূচিত করছি। এখন এটা বোঝানোর আগে তোমাদের আমি ধরো এই ম্যাপে বোঝাই, যে তুমি ফার্স্টে 10 মিটার পূর্ব দিকে গেলা, এদিকে গেলা 10 মিটার, দেন তুমি 10 মিটার উত্তর দিকে গেলা, এদিকে গেলা 10 মিটার, দেন তুমি আবার 10 মিটার পশ্চিম দিকে আসলা, আবার তুমি 10 মিটার পূর্ব দিকে আসলা, 10 মিটার পূর্ব দিকে আসলা। তোমরা দূরত্ব আর সরণ তো বোঝো তাই না? যে 9-10-এ পড়ছো যে দূরত্ব আর সরণ। সরণ মানে কি, যে তুমি আদিবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হলো গা সরণ, মানে তুমি ফার্স্টে যেখানে ছিলা লাস্টে যেখানে আসো তার সোজাসুজি লম্বা দূরত্ব, ওটাকে বলা হয় সরণ। আর দূরত্ব মানে কি, যে তুমি পুরো পথ ঘুরে যেটা গেলা, অর্থাৎ এখানে তুমি টোটাল পথ ঘুরছো হলো 40 মিটার, 40 মিটার হলো তোমার দূরত্ব। আর সরণ কিন্তু এখানে 0 মিটার, কারণ তুমি এখান থেকে যাত্রা শুরু করছো বা যাত্রা শেষে এখানেই আসছো, তাহলে তোমার এখানে সরণ কত? সরণ এখানে 0 মিটার। তো এই জিনিসটাই মূলত ভেক্টর। সরণ আমরা জানি ভেক্টর রাশি, আর দূরত্ব হলো স্কেলার রাশি।
সরণ কি রাশি? সরণ হলো ভেক্টর রাশি, দূরত্ব হলো স্কেলার রাশি। তো যখন আমরা এই জিনিসটা ভেক্টর দিয়ে প্রকাশ করব, অর্থাৎ ভেক্টর তুমি এখান থেকে শুরু করছিলা, এটা ধরলাম এ বিন্দু থেকে শুরু করলা, এখানে বি, সি, ডি, ই, এফ। এই এ বিন্দু থেকে শুরু করে যখন আবার ঘুরে 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 একই ক্রমে সূচিত হয়ে যখন আবার এ বিন্দুতেই আসবা, তখন কিন্তু তোমার ভেক্টর লব্ধি হবে শূন্য। কারণ তোমার ভেক্টর আসলে কোনো সরণই হয় নাই, মানে ভেক্টর কোনো কাজই করে নাই, ভেক্টর হয়ই নাই। এটাই হলো মূলত যে নাল ভেক্টর শিখাইছিলাম, যে তখন যখন একই ক্রমে সবগুলা ভেক্টর তুমি সূচিত করবা, তখন এই পুরা ভেক্টরটার হবে, লব্ধির মান হবে শূন্য, বা সবগুলা ভেক্টর যোগ করলে মান হবে শূন্য। কারণ তোমার পাদবিন্দু আর শীর্ষবিন্দু অথবা আদিবিন্দু আর শীর্ষবিন্দু পুরো এক জায়গায় আছে, পুরো ওই সেম, বুঝছো? আর যখন মানে দূরত্ব সরণ দিয়ে তোমাদের বলতেছি, আর যখন ওই যে বহুভুজ সূত্রে আমরা বললাম যে এখান থেকে যখন এখানে যাবে, যে এটা ধরো তোমার আদিবিন্দু, এটা হলো তোমার শীর্ষবিন্দু, ওই সরণের মতো তোমার দূরত্ব হয়েছে এতখানি, কিন্তু তোমার লব্ধি আসলে অ্যাকচুয়ালি হয়েছে, লব্ধি মানে হলো সরণ, মানে লব্ধিটাই সরণ দিয়ে প্রকাশ করতেছি। ওই তোমার অ্যাকচুয়ালি লব্ধিটা হয়েছে হলো এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত, এ বি সি ডি, ওই এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত তোমার অ্যাকচুয়াল লব্ধি হয়েছে। এটাই জাস্ট বোঝানোর ছিল। আশা করি তোমার আজকের এই টপিক, যতগুলো টপিক পড়ালাম, এই টপিকের মধ্যে থেকে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন